আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 5 এপ্রিলের মধ্যে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ, জানালেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ে কোটি টাকার সোনার বিস্কুট সহ 3 মিজো পাচারকারী আটক। হাইলাকান্দির লক্ষ্মী শহরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, শহরে চাঞ্চল্য। আশ্রম রোডে অসামাজিক কার্যকলাপ রোধে নাগরিক সভায় উঠল আওয়াজ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 5 এপ্রিলের মধ্যেই ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। এদিন নওগাঁওয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমে এমনই জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজনৈতিক দল এবং প্রার্থী প্রত্যাশীদের মধ্যে নির্বাচনী তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। নির্বাচন নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে শাসক বিরোধী। এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর গোটা অসমে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হবে। ধলাইয়ে 1 কোটি টাকার সোনার বিস্কুট সহ 3 মিজো ব্যক্তিকে আটক করল পুলিশ। ধৃতদের মধ্যে এক মিজো মহিলাও রয়েছেন। গতকাল রাতে ধলাইয়ের রাজঘাট রাঙাউটি এলাকায় অভিযান চালিয়ে 949 গ্রাম ওজনের 6টি সোনার বিস্কুট সহ 3 জনকে আটক করে পুলিশ। ধৃত পাচারকারীরা মিজোরামের। মায়ানমার থেকে আনা সোনার বিস্কুটগুলো ধলাইয়ের রাজঘাট রাঙাউটি এলাকায় বিক্রির উদ্দেশ্য ছিল পাচারকারীদের, কিন্তু গোপন সূত্রের খবর পেয়ে অভিযানে নেমে সাফল্য পায় ধলাই পুলিশ। শিলচর থেকে ছুটে যান পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা। হাইলাকান্দির লক্ষ্মী শহরে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ সকালে স্থানীয়রা যুবকের লাশটি রাস্তায় পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মৃত যুবকের নাম সুসেন মালাকার। তার বাড়ি হাইলাকান্দি শহরের 8 নম্বর ওয়ার্ডে। অনেকেই ঘটনাটি খুন বলে সন্দেহ করছেন, আবার অনেকেই নেশাকে দায়ী করছেন। অসামাজিক কার্যকলাপ রোধে শিলচর আশ্রম রোডে অনুষ্ঠিত হলো এক বিশাল নাগরিক সভা। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এলাকায় মদ, জুয়া সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রোধে এদিনের সভায় জোর আওয়াজ ওঠে। বক্তারা এসব অসামাজিক কার্যকলাপ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। সভায় বক্তব্য রাখেন গিরীন্দ্র দাস, শৈলেন দাস, নিশিকান্ত সরকার, অর্জুন চৌধুরী, সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা। আসক্ত হয়ে যায় এবং অনেকে এই মদ বিক্রি করার কাজেও লেগে যান, যা আমাদের এই এলাকাকে একটি পশ্চাৎপদতার দিকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই মদ জুয়ার কারণে আমাদের এলাকার বদনাম তো হচ্ছে, উপরন্তু আমাদের এখানকার যুব প্রজন্ম, ছাত্রছাত্রী নেশায় আসক্ত হয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে। পড়াশোনা ছাড়ার কারণে তারা নিজের শিক্ষাগত যোগ্যতা থেকে সরে যাচ্ছে এবং ভবিষ্যতে নিজেদেরকে কোনো ভালো কাজে নিযুক্ত করার মতো অবস্থায় ওরা বর্তমানে নেই। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের অঞ্চলের মহিলারা যারা এইসব এলাকায় যারা নেশায় আসক্ত হয়ে পথে ঘাটে যারা দুর্ব্যবহার করে, বিশেষ করে এর শিকার হন আমাদের এই মহিলারা। তো এখানে আজকে একটা জিনিস অত্যন্ত ভালো লাগছে যে আমাদের এই এখানে মহিলারা বৃহৎ সংখ্যক হিসেবে উপস্থিত হয়েছে। আমি বিশেষ কিছু বলবো না, শুধু এটা বলে আমার বক্তব্য এখানে শেষ করবো যে আজকে আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, এই সভায় যে সিদ্ধান্ত গৃহীত হবে যে আমাদের এলাকায় কোনো ধরনের মদ কেউ বিক্রি করতে পারবে না, প্রকাশ্যে কেউ মদ সেবনও করতে পারবে না, জুয়া, তীর, ড্রাগস এগুলা যাতে সর্বাবস্থায় বন্ধ হয়। তো আজকে এই সবাই যা সিদ্ধান্ত গৃহীত হবে আমরা যাতে সর্বস্তরে তা বার্তা পৌঁছে দিতে পারি এবং আমরা সবাই যাতে মান্য করি। চট করে যদি আমরা বলি না, তুমি তোমার এইসব ব্যবসা বন্ধ করে দাও, ওইসব জিনিসগুলা করি না। কারণ আমাদেরকে দেখতে হবে মানুষ এই যে শর্টকাট ব্যবস্থাটা কেন নেয়, আজকে মদ বিক্রি কেন করে, নেশার সামগ্রী আপনারা দেখেছেন আজকাল এটা একটা ট্রেন্ড হয়েছে, পত্রিকা খুললে 10 কোটি, 20 কোটি, 15 কোটি টাকার
নেশাদ্রব্য আসাম সরকার, কাছাড় পুলিশ বাজেয়াপ্ত করে। আমি দেখেছি যে একটা সহজলভ্য ইনকাম, যার দরুন বিশেষ করে নবপ্রজন্মের যেসব ছেলেরা আছে তারা চট করে একটা বাজে নেশায় ঢুকে পড়ে। আমাদেরকে এই কমিটিকে আমি অনুরোধ করব, শুধু মদ বন্ধ করা, জুয়া বন্ধ করা, তীর বন্ধ করা না, আমাদের পর্যায়ক্রমে কিছু কাউন্সিলিং বলে একটা ব্যাপার আছে, আমাদের মাঝে মধ্যে এখানে সভা করতে হবে। যারা বিশিষ্ট কাউন্সিলর আছে, যারা বিশেষ করে মায়েদেরকে কাউন্সিলিং করে সুন্দর জীবনযাপনের জন্য, যারা কাউন্সিলিং করে আজকের দিনের নবপ্রজন্ম ছেলেদেরকে কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করে তুলতে লাগে, এরকম কাউন্সিলিং এর কিছু সভা করা দরকার। এবং এটাকে বলে মোটিভেশনাল ক্যাম্প। যদি এইখানে যদি আমরা দাঁড়াই 9টার সময় দেখবো একটার পরে আরেকটা টুকটুকি যাচ্ছে, সাথে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে, খুব ভালো লাগে। কিন্তু মদের গ্রাসে যখন পরিবেশটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু সমাজের সবার ক্ষতি হয়। শ্যামবাবুর ছেলে যদি মদে আসক্ত হয়ে যায়, রামবাবুরও ক্ষতি হয়। রামবাবু যদি বলে যে না, শ্যামবাবুর ছেলে মদ খেয়েছে, যা আমার ছেলে তো খায়নি, না, একটার প্রভাব আরেকটা পড়বে। কারণ সঙ্গ দোষে প্রভাব আসে। আজকে আমাদের কাছে আসে, অনেক সময় আসে, দেখা যায় বাবা খুব প্রতিষ্ঠিত, কলেজের লেকচারার, ছেলেও লেকচারার হয়েছে কলেজের, কিন্তু দেখা যাচ্ছে ড্রাগসে আসক্ত ওই ছেলেকে, যে লেকচারার হয়েছে কলেজে, তাকে এই ডিটেকশন সেন্টারে থাকতে হয়। তাকে মদে আসক্ত হওয়ার পর এই ডিটেকশন সেন্টার যেটা আছে সেখানে নিয়ে রাখতে হয়। কারণ এ ভালো ছেলে, সে কলেজের লেকচারার, কিন্তু সঙ্গ দোষে সে ড্রাগসে পড়ে গেছে। বৃহত্তর কালাইন এলাকায় একের পর এক অসামাজিক কার্যকলাপ ঘটে চললেও স্থানীয় পুলিশের কোনো হেলদোল নেই। গত এক সপ্তাহ আগে সুন্দাউড়াতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনাসহ 4 দিন আগে কালাইন সৎসঙ্গ রোডে ধুমকরের এক যুবকের অস্বাভাবিকভাবে মৃত্যুর ঘটনার কোনো রহস্য ভেদ হয়নি এখনও। এরই মধ্যে আজ প্রকাশ্য রাস্তায় অচেতন অবস্থায় এক মহিলাকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আশঙ্কাজনক ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে কালাইন হিলারাকান্দিতে গ্রামীণ সড়কে। মহিলার অবস্থা দেখে মনে ধারণা করা হচ্ছে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। স্থানীয় জনগণ এবং পুলিশ অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে উদ্ধার করে কালাইন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য সেজে উঠেছে সুনাইয়ের বিভিন্ন ঈদগাহ। সুনাই টাউন ঈদগাহে সকাল 8:30টায় নামাজ পরিচালনা করবেন সুনাই বড় মসজিদের ইমাম মৌলানা নারুনব্বী বরভুইয়া। ধনেহরি ঈদগাহে সকাল 9টায় নামাজ পরিচালনা করবেন মৌলানা মুফতি মোহাম্মদ উল্লাহ বরভুইয়া। পূর্ব সুনাই সেন্ট্রাল ঈদগাহে সকাল 8:30টায় নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক বক্তা মৌলানা শাহিদ আহমেদ লস্কর। এছাড়াও আরও বিভিন্ন ঈদগাহে নামাজ পরিচালনা করবেন বিশিষ্টরা। ঈদের নামাজ আদায়ে সেজে উঠেছে শ্রীভূমির ঈদগাহগুলো। ঐতিহ্যবাহী শ্রীভূমি টাউন ঈদগাহে প্রস্তুতির তুঙ্গে। ঈদের নামাজ পরিচালনা করবেন হুজাইর মৌলানা আব্দুল হান্নান। নামাজ শুরু হবে সকাল 9টায়। প্রধান অতিথির বক্তব্য শুরু হবে সকাল 7টায়। গতকালকে একটা মিটিং হয়েছে প্রশাসনের উদ্যোগে, ডিস্ট্রিক্ট কমিশনার কনফারেন্স হলে, সেখানে করিমগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং ঈদগাহ কমিটিগুলোর সেক্রেটারি, প্রেসিডেন্ট এরা উপস্থিত ছিলেন। সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হলো, প্রত্যেক বছর দেখা যায় ট্রাফিক সমস্যা নিয়ে কিছু সমস্যা বিরাজ করে সর্বত্র। বড় বড় ঈদগাহ যেগুলো আছে গ্যাদারিং হয়, তো আরেকটা ব্যাপার হয় এই সঙ্গে, যে এত বেশি গ্যাদারিং, আমাদের এখানে তো ভালো সিজন যদি মানে বৃষ্টি না থাকে তাহলে তো 20-25 লোক তো হয়ই। এই হিসাবে গত বছর দেখা গেছে কিছু অসুস্থতা দেখা দিয়েছে এত মানুষের সমাগমে। তো এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকে সবাই, যে এই করিমগঞ্জ টাউন ঈদগাহ এবং দিলিটিলা ঈদগাহে মেডিকেল টিম দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। এবং জলের ব্যবস্থা, জল তো এমনিতেই 3 বার করে দেওয়া হবে এই দিন, যত উৎসব হয় জেনারেলি এভাবে করা হয়।
এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালনের আহ্বান জানালেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত সারিমুল হক লস্কর। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলমানরা খুশির ঈদ পালন করতে যাচ্ছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঈদ পালনের আহ্বান জানান তিনি। চন্দ্র দেখার পর ঈদ হবে। চন্দ্র দেখে রোজা রাখা এবং চন্দ্র দেখে রোজা ভাঙ্গা ইয়াই হলো মুসলমানদের নিয়ম। তাই যখন চন্দ্র দেখা হবে তারপর ঈদ হবে। এই ঈদ উপলক্ষে আমি জনসাধারণের প্রতি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। ইসলাম শান্তির ধর্ম, সবাই জানে, সবাই স্বীকার করে, এমনকি শত্রু যারা তারাও স্বীকার করে নেয় যে ইসলাম শান্তির ধর্ম।
ইসলাম শান্তির ধর্ম। সুতরাং এই যে ইসলাম আমাদের ধর্ম, আমরা সর্বদা শান্তির বাহক হিসাবে চলে এসেছি এবং শান্তির বাহক হিসাবে আমরা থাকব। আমাদের উপর কোনো কটাক্ষ করার কারো কোনো অধিকার থাকবে না যদি আমরা কোনো খারাপ কার্য না করি। যদি খারাপ কার্য না করি তাহলে আমাদিগকে কটাক্ষ করার কারো কোনো ক্ষমতা থাকবে না। শিলচর মন্দির দিঘির ভাঙন সংস্কারের কাজের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানেরও আয়োজন করা হয় শহরের ৯ নম্বর ওয়ার্ডের ১১৪ নম্বর বুথে। বিধায়ক দীপায়নের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বুথের সভানেত্রী পম্পি পাল ছাড়াও শান্তনু রায়, দিলীপ কুমার পাল, রাজদীপ দাস, শৈলেন পাল, তাপস রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে আমরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, এই মন কি বাতের অনুষ্ঠানে ১১৪ নম্বর বুথে মন কি বাতের অনুষ্ঠানের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বুথের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে মন কি বাতের অনুষ্ঠান আমরা শুনেছি। এই মন কি বাতের অনুষ্ঠান শোনার পর আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ, আমরা জানি যে মন্দির দিঘির যে পার্টটা, এই পার্টটা কিছুদিন আগে ভেঙে গেছিলো। গত ১৫ তারিখে সংক্রান্তির পর সম্ভবত আমি এসেছিলাম, আমরা এসে পরিদর্শন করে গেছি। যাই হোক, আজকে পিডব্লিউডিকে বলে আমরা একটা বাঁশের কাজ, একটা ব্যাম্বু ফেন্সিং আমরা দিয়েছিলাম। আর মিউনিসিপ্যালিটিকে বলে আমি আজকে এই কাজ বলেছি যে ফান্ডের জরুরিকালীন যে কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্য ফান্ড কোথা থেকে আসবে সেটা চিন্তা না করে করা প্রয়োজন। ফান্ডের সরকারের কাজ, সরকার ফান্ড ব্যবস্থা করে দেবে। তাই আজকে আমরা এই ৩১ মিটার আজকে এই সুজা ওয়ালটা আমরা করব। আবার পশ্চিম পাড়ের আরও ১৫ মিটার একটা কাজ রয়েছে, তো এই মন্দির দিঘির কাজকে আমরা করব। আমার ইচ্ছা রয়েছে আগামী দিনে বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা রয়েছে, এই ডিপার্টমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী কৌশিক রায় মহোদয়, ওনাকে আমি বলেছি যে আমাদের শিলচর শহরের বিভিন্ন পুকুর রয়েছে, তো এই পুকুরগুলোকে যাতে সংস্কার করে সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি, একটা সুন্দর আধুনিকতার ছোঁয়া যাতে আমরা এই পুকুরে লাগাতে পারি, তার জন্য ফান্ডের ব্যবস্থা করে দেওয়া। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আগামী দিনে আমরা এই বরাকবেলি ডেভেলপমেন্টের ফান্ড কী করে ইউটিলাইজ হবে বা কোন কোন জায়গায় হবে সেটা উনি বিহিত ব্যবস্থা নেবেন। গুয়াহাটি হাইকোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করে বলেশ্বর কোয়ারি থেকে অবাধে পাথর পাচারের অভিযোগ উঠেছে। বন বিভাগের ভূমিকা নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। একাংশ প্রভাবশালী ব্যক্তির দাপটে অবৈধ পাথর ব্যবসায়ীরা পরিবেশ ধ্বংস করার অভিযোগ উঠেছে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে পাথর উত্তোলনে লোকালয়ে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে বলে আতঙ্ক এলাকার জনগণের। আসামে এই বিজেপি সরকারের আমলে বিশেষ করে এই মামার রাজত্বে একটা অরাজকতা চলে। কেন আমরা খাটিগড়ার দিকে যদি দেখেন আপনারা দেখবা ফরেস্টের পাথর সিন্ডিকেট, জামা পাথর সিন্ডিকেট, বালু সিন্ডিকেট, সুপারি সিন্ডিকেট, স্থানীয় সুপারি সিন্ডিকেট, বিভিন্ন ধরনের খালি সিন্ডিকেটই চলতে আসছে। এবং এটা লইয়া আমার তো ব্যক্তিগতভাবে বিজেপির কর্মকর্তা এবং আমরা তো খুব আছেই, আমরা এটার বিরোধিতা করি। বিজেপির কর্মকর্তারা এটা মধ্যে প্রচুর খুব আছে এটা লইয়া যদিও তারা দলীয়ভাবে প্রতিবাদ করতে পারেন না, কিন্তু এটা আমরার যে খাটিগড়ার যেটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটারে ওই তারা অন্ধকারে নেয়। তারা রাজনৈতিক স্বার্থে এবং তার অর্থনৈতিক মনোবল লাগিয়ে জনগণে তারা বিক্রি করে এবং জনগণে তারা এখানে যে একটা বসবাসযোগ্য ভূমি যেটা এটারে তারা ওই ভবিষ্যতে বিপজ্জনক করে খাড়া করে। বরাক উপত্যকার বিশিষ্ট সাংবাদিক সম্মাননা পেলেন বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য। একই সঙ্গে বিশেষ সম্বর্ধনা জানানো হলো বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্যকে। অসম রাজ্য সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত বরাক ভ্যালি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উভয়কে আজ সম্মাননা জানানো হয়। রবিবার শিলচর গান্ধী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিকতার একটা বিরাট পরিবর্তন এখন আসছে এবং এটার সঙ্গে সোশ্যাল মিডিয়া যুক্ত হচ্ছে এবং এর ফলে কী কী সমস্যা হতে পারে এটা আপনারা দেখছেন। সংবাদপত্র তো শিল্প এখন খুবই সংকটে, আপনারা জানেন স্যাটেলাইট চ্যানেলও সংকটে পড়ছে। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন 1 জানুয়ারি যে আসামের সংবাদপত্র এবং স্যাটেলাইট চ্যানেল আগামী 2 বছরের মধ্যে খুবই সংকটে পড়বেই। আর এত টাকা ইনভেস্টমেন্ট করে আপনি যে দর্শক পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কম টাকা ইনভেস্ট করে অনেক লোক দেখে নিচ্ছে। তো সুতরাং এই বিষয়টা একটা আপনারা আলোচনা করবেন আমি আশা করি। আর যিনি আজকে পুরস্কার পেয়েছেন তিনি বরাক উপত্যকাতে স্টাফ রিপোর্টিংয়ের ক্ষেত্রে তিনি প্রতিক্রিয়া। তিনি ডেস্কে বসতে ভালোবাসেন না, ফিল্ডে গিয়ে সাংবাদিকতা করতেন সবসময় এবং যে কোনো বিষয়কে খুব সুন্দর উপস্থাপন করতে পারেন। এই তমজিৎ ভট্টাচার্য নামটা এতটাই জনপ্রিয়, প্রত্যেকটা রাজনৈতিক নেতার কাছে হোক, একেবারে ধরুন হকার ইউনিয়ন হোক থেকে শুরু করে বড় রাজনৈতিক নেতা সবাই তমজিৎ ভট্টাচার্যকে এক নামে চেনে, এখনও চেনে। সবার আশা তিলকদার রিপোর্টটা দেখলে 100টা তাড়াতাড়ি হবে, ও ডাকনাম নিয়ে তিলকদার। এরকম একজন লোককে আপনারা সম্মানিত করেছেন। আমি খুব আনন্দিত হয়েছি যে আপনারা এই ধরনের লোককে সম্মানিত করেছেন। রাতুল বলা, অভিজিৎ দোয়ালা আরো অনেকেই আছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বরাক ভ্যালি সাংবাদিক মিডিয়া ফোরামের সুবর্ণ সিনহা এবং আমার সানি রায়। সানি আমার বন্ধুর ভাগ নেই আছে, যাই হোক। তো একটা কথা না বললে যেহেতু এই সুযোগটা পেয়েছি এবং এই কথাগুলো বলাটা দরকার, সেটা হলো আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি ফিল্ডে ঘুরে ঘুরে সাংবাদিকদের কেউ আপন হয় না। যতদিন পর্যন্ত স্বার্থ থাকা পর্যন্ত ঠিক, স্বার্থ ফুটালো শেষ। কত সাংবাদিক মানুষের দৈনন্দিন সমস্যার কথা লিখেন, কত সাংবাদিক কত উন্নয়নমূলক কাজের কথা লিখেন, প্রতিদিন লিখে যান। অসমের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করে হয়রানি বন্ধ করার দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র পাঠালো কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড। গতকাল কাঠিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে রাজ্যপালের কাছে স্মারকপত্র পাঠিয়ে এই দাবিগুলো জানিয়েছে গিল্ড। আমরা কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের পক্ষ থেকে আসামের মাননীয় রাজ্যপাল এর উদ্দেশ্যে একটা স্মারকপত্র প্রদান করেছি। আসামের সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান নির্যাতন, ভুয়ো মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি, সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ, পুলিশ রেলিয়ে দিয়ে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দেওয়া ইত্যাদির বিরুদ্ধে আমরা আসামের মাননীয় রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রদান করেছি। আমাদের দাবি যে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা, অসমের সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং সাংবাদিকদের ভুয়ো মামলা দিয়ে হয়রানি না করা এবং অসম পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া ইত্যাদি দাবি নিয়ে আমরা এই স্মারকপত্র আসামের মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে আমরা দিয়েছি। একই সঙ্গে আমরা সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের উপর যে মামলা পরপর যে 2টি মামলা দেওয়া হয়েছিল এবং সেই 2টি মামলায় পরবর্তী দিলওয়ার জামিন পেয়েছেন এবং এই সব ঘটনার প্রতিবাদে আমরা গুয়াহাটি প্রেস ক্লাবের আহ্বানকে সম্মান জানিয়ে এবং এর প্রয়োজনীয়তা আমরা অনুভব করে কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড এবং গিল্ডের প্রত্যেকজন সদস্য আমরা কালো বেশ পরিধান করে আমরা আমাদের কার্যনির্বাহ করছি, আমরা আমাদের প্রতিবাদ সাব্যস্ত করছি। তো আমার অনুরোধ আসামের মাননীয় রাজ্যপালের কাছে যে আগামী দিনগুলোতে যাতে আসামে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবেন।
শ্রীকুনা বুড়িখাল 219 নম্বর বুথে 20 জনের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর শ্রীকুনা বুড়িখাল শ্মশান কমিটির হাতে 1,50,000 টাকার চেক তুলে দেন আজিম আহমেদ বরলস্কর, সুজিত সিনহা, শ্যামসুন্দর পাল ছাড়াও উপস্থিত ছিলেন পাপ্পা মণ্ডল এবং গণেশ পাল। পরে শ্রীকুনা বুড়িখাল মন্দিরের সামনে 220 নম্বর বুথে প্রায় 40 জনের উপস্থিতিতে মন কি বাত অনুষ্ঠানে জগন্নাথ বিগ্রহ মন্দির কমিটির হাতে আরও 1,50,000 টাকার চেক তুলে দেন বিজেপি নেতা সুজিত সিনহা, আজিম আহমেদ বরলস্কর, বিশ্বজিৎ দাস, চয়ন পাল। সভায় বক্তব্য রাখেন বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। নমস্কার সবাইকে। আজকে এই জগন্নাথ বিগ্রহ মন্দিরের আমাদের মন কি বাত অনুষ্ঠানের 220 নম্বর বুথের অনুষ্ঠানটা আমরা এখানে করেছি। আপনারা অনুমতি দিয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রতিটা উপাসনাস্থলীতে 3 লক্ষ টাকার করে অনুদান দিয়েছেন, যাতে এই উপাসনা স্থলগুলো পরিকাঠামোগতভাবে উন্নত হয় এবং সমাজে একটা পরিবেশের সৃষ্টি হয় ধর্মস্থানের প্রতি, যাতে মানুষের আকর্ষণ বাড়ে। বিশেষ করে যুব সমাজের ছোট ছোট ছেলেরা মেয়েরা যদি ধর্মের প্রতি আকৃষ্ট হয়, তাহলে দেখবেন যে সমাজটা অন্যরকমভাবে গড়ে উঠেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে সমস্ত আসামে যাতে এই বাতাবরণটা তৈরি হয়। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতি সমর্থন এবং আপনাদের আশীর্বাদ রাখবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উনি যেভাবে আসামের উন্নতিকল্পে কাজ করে যাচ্ছেন সেটা যেন উনি করে যেতে পারেন, তার জন্য ভগবানের কাছে ওনার জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন, আপনারা আশীর্বাদ দেবেন। আগামীতেও যাতে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত স্তর থেকে বিধানসভায়ও যাতে আবার ক্ষমতায় আসতে পারে এবং আমাদের সমাজে এবং রাজ্যে যেভাবে উন্নয়নের ধারা শুরু হয়েছে সেটা যেন চালু থাকে, তার জন্য আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন। শিলচর গান্ধী মেলা প্রাঙ্গণে আজ কবি নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর আয়োজন করেন কলকাতার ছায়ানট সংস্থার সভাপতি তথা নজরুল গবেষক সমৃতা মল্লিক। তার সঙ্গে ছিলেন তার মা স্বরূপা মল্লিক। তাদের উত্তরীয় দিয়ে বরণ করেন সমিতির সভাপতি শিহাবুদ্দিন আহমেদ এবং প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ। সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক সুব্রত নাথ, কবি এবং অধ্যাপক তমজিৎ সাহা, ভবতোষ চক্রবর্তী প্রমুখ। প্রথমবার আমার শিলচরে আসা, শিলচরে এসে এখানে নজরুল প্রেমীদের সঙ্গে মিলিত হতে পেরে সত্যি আমার ভালো লাগছে। আমি বর্তমানে ছায়ানট কলকাতার প্রেসিডেন্ট হিসেবে কিছু কাজ করার চেষ্টা করছি। কলকাতা কেন্দ্রিক এবং কলকাতার বাইরেও আমাদের কাজ হয়। কিন্তু আজকে এখানে আসতে পেরে এই যে প্রদর্শনী দেখে আমি ভীষণ আপ্লুত এবং এই মেলার মধ্যে কাজী নজরুল ইসলামের চিন্তা চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে তারা উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় এটা সত্যি একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সবাই আসছেন এবং নজরুলের একটা ছবি, একটা রিয়াল ছবি এখানে দেখা যাচ্ছে। আমরা নজরুলকে যেন একটা অন্যভাবে আবিষ্কার করছি এই প্রদর্শনীতে এসে। শুভকামনা সবসময় রইল, আরও অনেক সুন্দর সুন্দর কাজ দেখার প্রত্যাশায় আমরা সকলে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 5 এপ্রিলের মধ্যে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ, জানালেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ে কোটি টাকার সোনার বিস্কুট সহ 3 মিজো পাচারকারী আটক। হাইলাকান্দির লক্ষ্মী শহরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, শহরে চাঞ্চল্য। আশ্রম রোডে অসামাজিক কার্যকলাপ রোধে নাগরিক সভায় উঠল আওয়াজ।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।